৫৫তম স্বাধীনতা দিবস আজ, বৈষম্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার। আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। পাকিস্তানের সহযোগীরা গলা ফুলিয়ে কথা বলছে, বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। আজ ২৬ মার্চ, ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জাতি। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর আসে বিজয়। এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালি জাতির ওপরে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। ইতিহাসে বর্বরচিত গণহত্যার সাক্ষী হয় বিশ্ববাসী। এর পরের দিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসছে জাতি। আদিত্য মামুনের রিপোর্ট। ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলন তখন তুঙ্গে। বাঙালির অধিকার আদায়ে গণতান্ত্রিক সংগ্রাম ধাবিত হয় মুক্তিযুদ্ধের পথে। এরই ধারাবাহিকতায় ২৫শে মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করার সাথে সাথে ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। শুরুতেই রাজারবাগ, পিলখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তের বন্যা বইয়ে দেয় বর্বর বাহিনী, জ্বালিয়ে দেয় বাড়িঘর। শুরু হয় ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে বিভীষিকাময় হত্যাযজ্ঞ। ২৫শে মার্চ মধ্যরাত থেকেই কুখ্যাত অপারেশন সার্চ লাইটের নামে সারা দেশে সাঁজোয়া যান, ট্যাঙ্ক, ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তানের সামরিক বাহিনী মৃত্যুপুরীতে পরিণত করে বাংলাকে। হানাদার বাহিনী পোড়ামাটি নীতি গ্রহণের মাধ্যমে হত্যাযজ্ঞ শুরু করলে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিকামী বাঙালি। ঢাকা সহ সব শহর গ্রামে তীব্র প্রতিরোধ গড়ে তুলে বীর বিক্রমে শুরু হয় যুদ্ধ। অবশেষে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী। ৯ মাসের মরণপণ লড়াইয়ে ৩০ লাখ শহীদের আত্মদান ও ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাঙালি অর্জন করে স্বাধীনতা। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এর জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, গুজব অপপ্রচারকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে পরাজিত শক্তি। জুলাই গণহত্যায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। মানিক শিকদারের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। শুরুতে ২৫ মার্চ কাল রাত স্মরণ করে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেই সাথে জুলাই বিপ্লবে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান। সবাইকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানাচ্ছি। ১৫ বছরে $২৩৪ বিলিয়ন পাচার হয়েছে উল্লেখ করে শেখ হাসিনার শাসন আমলের দুর্নীতি চিত্র তুলে ধরেন। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নানা উদ্যোগের কথাও জানান প্রধান উপদেষ্টা। তারা পালিয়ে যাবার সময় এক লণ্ডভণ্ড অর্থনীতি রেখে গেছে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।
এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। সফল অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও যুদ্ধ শেষ হয়নি। গুজবকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে পরাজিত শক্তি। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরো ভয়ঙ্কর হতে থাকবে। কারা এর পেছনে আছে, কেন আছে, তা আপনাদের সবারই জানা আছে। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। গণহত্যায় জড়িতদের বিচার এদেশের মাটিতে হবে বলেও এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এই দেশের মাটিতে হবেই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 25 মার্চে গণহত্যার জন্য আজও ক্ষমা চায়নি পাকিস্তান। একটি মহল এরই মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে চায়। যারা সেদিন পাকিস্তানিদের সহযোগী ছিল তারা আজ গলা ফুলিয়ে কথা বলছে। এসব কথাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, যারা শতাধিক গাড়ি বহর নিয়ে নির্বাচনের ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা সবার জানা আছে। সোহেল সামির রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে বক্তব্য দেন দলের সিনিয়র নেতারা। দেশে চলমান বিশৃঙ্খলার সুযোগে স্বাধীনতা বিরোধী চক্রের উত্থান ঘটেছে। তারা জাতিকে মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে চায় বলে মন্তব্য মহাসচিবের। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে না। যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একটি মহল দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। তাদের শোডাউনের রাজনীতি মানুষ গ্রহণ করবে না বলেও জানান ফখরুল। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন, আমি বলি, কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। নানা ওসিলায় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করছে না বলে অভিযোগ বিএনপির এই সিনিয়র নেতার। নানাভাবে ওসিলা সৃষ্টি করা হচ্ছে, যেমন নির্বাচনের আগে কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে। ভাবা হয়েছিল অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার প্রকল্প থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, তবে সেই প্রবণতা এখনো আছে বলে মনে করেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। শেখ হাসিনা এক ধরনের প্রকল্পের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, আজকে কি কোনো আবার নতুন প্রকল্পের জন্ম হচ্ছে কিনা। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে তারকা ক্রিকেটার তামিম ইকবালের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার চিঠির জবাব দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলমের শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে নিজের এলাকায় যাওয়া ঘিরে যেসব প্রশ্ন উঠেছে সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে পোস্ট দেন তাঁর দলেরই নেতা তাসনিম জারা। প্রায় 2 ঘন্টার মধ্যে নিজের ফেসবুক পোস্টে তার জবাব দেন সার্জিস আলম। তিনি বলেছেন, তারা যে নতুন বন্দোবস্তের কল্পনা করেন সেটা 6 মাসের মধ্যে প্রয়োগ করলে নির্বাচনে 95% ক্ষেত্রেই জামানত হারানোর সম্ভাবনা থাকবে। ফেসবুক পোস্টে তিনি বলেন, যে গাড়ি বহর নিয়ে তিনি নিজ জেলায় গিয়েছিলেন সেই বহরের অর্ধেক গাড়ি তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষীদের। বাকি প্রায় 50টির মতো গাড়ি 3 লাখ টাকায় ভাড়া নেওয়া হয়েছিল। সেই টাকা দেওয়ার সামর্থ্য তার পরিবারের 50 বছর আগেও ছিল। জুলাই গণ অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা উল্লেখ করে অংশগ্রহণকারী যোদ্ধাদের জাতির গর্ব হিসেবে উল্লেখ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, এই আন্দোলনে তরুণরা শুধু অংশগ্রহণই করেনি, বরং কিভাবে সত্য ও সঠিক পথে ন্যায়সঙ্গত দাবি আদায় করা যায় সে অনুপ্রেরণা জুগিয়েছে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সে সময় ৭২ জন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভয়েল। সাক্ষাৎকালে তারা ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি বর্তমানে ইন এইড টু সিভিল পাওয়ারে মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মান্যবর চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উপস্থিত ছিলেন। সংবাদের সময় হচ্ছে একটা বিরতি, ফিরে আসার পরে আরো যা থাকছে। হামজার অভিষেকে গোল মিস করে ভারতের সাথে পয়েন্ট ভাগাভাগি। বিরতির পর আবার আমন্ত্রণ ২১ সংবাদ। বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের বিরুদ্ধে এবারে অবৈধ সম্পদ অর্জনের পৃথক দুটি মামলা করেছে দুদক। অলিগার্ক সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৫০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। স্থাবর অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। আওয়ামী ফ্যাসিবাদের আমল জুড়েই ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেয় এস আলম। পরে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেন। এবার এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের বিরুদ্ধে ১৫০০ কোটি টাকা অবৈধ সম্পদের খোঁজ ও প্রমাণ পেয়েছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড সহ বিভিন্ন দেশে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। জনাব মোহাম্মদ সাইফুল আলম ৭৯৬ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ফারজানা পারভিন কর্তৃক ৭৪৩ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। এদিন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক ডিআইজি আব্দুল বাতেন দম্পতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ২ কোটি ২৯ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ৭টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ২২ লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেনের কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আবু সাইদ হত্যার সময় রংপুরের ডিআইজির দায়িত্ব পালনকারী আব্দুল বাতেনের স্থাবর অস্থাবর সম্পদ ইতিমধ্যে জব্দ করেছে দুদক। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। লুটপাটের ক্ষুদ্র একটি অংশই দেশে রেখেছেন বিতর্কিত ব্যবসায়ী এস আলম। প্রায় ১ ডজন ব্যাংক ও প্রতিষ্ঠান দখল করে এই ব্যাংক মাফিয়া লুট করেছেন অন্তত ২ লাখ কোটি টাকা, যা পাচার হয়েছে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, দুবাই সহ নানা দেশে। এখন পর্যন্ত সরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে তার যে পরিমাণ সম্পদ জব্দ হয়েছে তা একেবারেই নস্যি। সঞ্জয় অধিকারের রিপোর্ট। ব্যাংক লুটেরা সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের সামান্য সম্পদই দেশে রেখেছেন। ঋণের নামে ব্যাংক খাত থেকে অন্তত $10 বিলিয়ন লুটপাট করেছেন তিনি। বাণিজ্যের আড়ালে ৯-৬ করেছেন বিপুল অর্থ। পাচারের অর্থে সিঙ্গাপুরে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন এই ব্যাংক খেকো। সিঙ্গাপুরের জালান মেরিলি মাউতে এই প্রাসাদ বাড়ি। ২০১৯ সালে ১২,২৬০ বর্গফুট জমিতে এটি নির্মাণ করেন এস আলম, যার বাজার মূল্য $30 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার। প্রাপ্ত তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে ৩টি হোটেল ও রিটেল স্পেসে প্রায় $700 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বিনিয়োগ করেছেন এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিন। বাংলাদেশি মুদ্রায় যা ৬,৫১০ কোটি টাকা।
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলম ও তার পরিবারের অন্তত 18টি কোম্পানির খোঁজ মিলেছে। তথ্য অনুযায়ী 2011 সালে দ্বীপটিতে ক্যানালি লজিস্টিক্স নামে প্রথম একটি কোম্পানি নিবন্ধন করেন তিনি। এরপর 2016 থেকে 2022 সাল পর্যন্ত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে 11টি কোম্পানি নিবন্ধন করেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এস আলম ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 73,000 কোটি টাকার বেশি বের করে নিয়েছেন। এর বিপরীতে জামানত দেওয়া সম্পদের মূল্য মাত্র 4,359 কোটি টাকা। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 50%, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের অন্তত 80% ঋণ একাই নিয়েছেন এস আলম। সোশ্যাল ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক থেকেও ঋণের নামে হাজার হাজার কোটি টাকা নিয়ে পাচার করেছেন তিনি। এস আলমের থাবা থেকে রেহাই পায়নি একুশে টেলিভিশনও। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় একুশে টেলিভিশনকে প্রায় 1 দশক দখলে রেখে লুটপাট করেছেন তিনি। হাসিনার পতনের পর এস আলম ও তার পরিবারের কাছ থেকে সম্পদ উদ্ধারের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। তৎপর হয়ে উঠেছে দুর্নীতি দমন কমিশন, BFIU সহ সরকারের নানা সংস্থা। এরই মধ্যে এস আলম ও তার পরিবারের অন্তত 227টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়া তার নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকে 83% শেয়ার সহ লুটের শিকার ব্যাংকগুলোতে এই মাফিয়া পরিবারের সব শেয়ার জব্দ করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় থাকা কয়েকশো একর সম্পত্তি রয়েছে জব্দের তালিকায়। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 55তম স্বাধীনতা দিবস আজ, বৈষম্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার। আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। পাকিস্তানের সহযোগীরা গলা ফুলিয়ে কথা বললেন মির্জা ফখরুল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।